বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আর কয়েকদিন পরে রয়েছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো ইতিপূর্বে তোমাদের জন্য ইংরেজি নিয়ে আলোচনা করেছি এবং ওভারঅল বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো তুলে ধরেছি। সেখান থেকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টেরও স্বাভাবিকভাবে সাজেশন পেয়ে যাবে। তবু আলাদাভাবে তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনগুলো রেডি করে দিচ্ছি, যাতে করে তোমাদের একটু পড়াশোনার সুবিধা হয়। তো যাই হোক, আমরা আজ এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমরা জানো যে ভৌতবিজ্ঞান সায়েন্সের সাবজেক্ট, সেহেতু যে যত পারো খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়লে তাহলেই কিন্তু একটা ভালো জায়গা পাওয়া যায়। এটা হলো মূল কথা। কারণ ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্যারাতে প্যারাতে কিন্তু প্রশ্ন রয়েছে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো প্রচুর পরিমাণে ক্যালকুলেশন, অর্থাৎ প্রচুর পরিমাণে অঙ্ক রয়েছে, যেখানে আমরা বিভিন্ন টাইপসের অঙ্ক আমরা পাবো। সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। যেমন আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রাসায়নিক গণনা চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে কিন্তু আমাদের অঙ্ক পরীক্ষাতে আসবে। শুধু সেকেন্ড ইউনিট টেস্টে নয়, এক্ষেত্রে কিন্তু ফাইনালেও কিন্তু তাই, যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে অঙ্ক আসে। তো যাই হোক, কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কিন্তু আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। যার কাছে যে বই আছে সেইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। তো চলো, আমরা আজকের আলোচনায় আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নেব। তার আগে জেনে নেব যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মূলত কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসে। কারণ আমাদের সিলেবাস অনুযায়ী সেকেন্ড ইউনিট টেস্টে যে পার্টগুলো রয়েছে সেটা হলো রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। এই কটা পার্ট কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে মূলত। তো দেখো, এই কটা চ্যাপ্টারের মধ্যে থেকে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 3 মার্কের প্রশ্ন আছে, আবার কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে আমাদের 2 এবং 3 উভয় মার্কের প্রশ্ন আসে, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়। এবার স্কুলগুলো স্বাভাবিকভাবে যেহেতু স্কুল থেকে নিজস্ব আকারে প্রশ্ন করে, সেহেতু দেখা গেল যে রাসায়নিক গণনা থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন সিলেবাসে রয়েছে, আমাকে এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন দিয়ে দিল, বা 2+1 এইভাবে ভাগ করেও কিন্তু দিতে পারে। যে কারণে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি মূলত সেগুলোর দিকেই টার্গেট রাখবে, সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এটাই হলো মূল কথা। এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, একটা কথা মাথায় রাখবে, ফাইনালও কিন্তু টার্গেট থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি পরপর মূল আলোচনা। আর যেহেতু বললাম যে আমাদের ফিজিক্যাল সায়েন্স, সেহেতু পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে, কারণ শর্টের ওপরে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর বড় কোশ্চেনও যেহেতু আমাদের 2 মার্ক এবং 3 মার্ক পরীক্ষাতে আসে, সেহেতু সেগুলোও কিন্তু শর্ট টাইপের প্রশ্ন অনেকাংশেই কিন্তু আসে। তো চলো, এই প্রশ্নগুলো কিন্তু আমি অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করছি তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধা হবে। তো রাসায়নিক গণনা থেকে যেটা আমি বলছিলাম, এখান থেকে কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হয়, এসটিপিতে আয়তন বের করতে হয়, তারপরে তোমার আরও বিভিন্ন টাইপসের অঙ্ক আছে। যেমন কিছু কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। যেমন জলের সঙ্গে 2.3 গ্রাম এনে বিক্রিয়ায় উৎপন্ন H2 গ্যাসের ভর এবং এসটিপিতে আয়তন কত হবে। 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কী পরিমাণ KClO3 প্রয়োজন হবে। 4 গ্রাম NaOH-কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হবে। কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত পরিমাণ HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। হ্যাঁ, তারপরে ধরো 1.07 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। এসটিপিতে 1.12 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ MgCO3-কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তারপরে ধরো 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইডে পরিণত করতে কী পরিমাণ কার্বনের প্রয়োজন। 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, যেখানে Zn=65। তারপরে ধরো 2.8 গ্রাম ইথিলিনের দহনের জন্য কত গ্রাম গ্যাসের প্রয়োজন। ধরো 4 গ্রাম ম্যাগনেসিয়াম পিতাকে অক্সিজেনে দহন করলে ভরের কী পরিবর্তন হবে। 18 গ্রাম স্টিমকে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে চালনা করলে উৎপন্ন H2 গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে। তো এই টাইপসের ক্যালকুলেশনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে কিন্তু, এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। বারবার বলছি, কারণ এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। নেক্সট এবার আসবো আমরা তাপের ঘটনাসমূহ। এখান থেকেও আমাদের 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী দেখো। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এর একক কী। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপটি লেখো। গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 90 ডিগ্রি কেলভিন ইনভার্স বলতে কী বোঝো। দ্বিধাতোপাত কাকে বলে। রিভেট করা দ্বিধাতোপাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাদের মধ্যে সম্পর্ক লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতোপাতের উদাহরণ নিয়ে দেখাও। ভিন্ন ভিন্ন পদার্থের একই তাপমাত্রা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। দ্বিধাতোপাতের একটি ব্যবহার লেখো। তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চচাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো।
এবার আসবো চলতরিৎ থেকে, যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন দুটোই আসে। তো যেটা আবারও বলছি যে 2 মার্কের কোশ্চেন অনেক সময় 3 মার্কের রূপেও আসতে পারে, বা 3 মার্কের প্রশ্ন অনেক সময় 2 মার্কের জন্য রূপেও আসতে পারে, যে কারণে প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে রাখবে। তো চলতরিৎ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে: ওহমের সূত্র, রোধাঙ্ক কাকে বলে, রেসা একক, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্র সহ লেখো, মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়, ডায়নামো এবং মোটরের মধ্যে মূল নীতিগত পার্থক্য কী, ফিউজ তার কিটির ব্যবহার কেন করা হয়, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝো, একটি বৈদ্যুতিক বাতির ওপর 220 ভোল্ট থেকে 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী, তড়িৎ প্রবাহমাত্রা, রোধ, তড়িৎ ক্ষমতা, এদের মধ্যে সম্পর্ক কী, বিভব পার্থক্য, রোধ এবং তড়িৎ ক্ষমতা, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, 220 ভোল্ট 100 ওয়াট ও 220 ভোল্ট 40 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে রোধের অনুপাত নির্ণয় করো। এগুলো ক্যালকুলেশন টাইপের অঙ্ক। তারপর দেখো, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বার্লো চক্রের ঘূর্ণন কী হবে, সমপ্রবাহে পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে, এটিকে দাঁতযুক্ত না করে বৃত্তাকার চাকতি সদৃশ্য করা হলে, চুম্বকের মেরু দুটি উল্টে দেওয়া হলে। নেক্সট, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কী, ওয়াট কাকে বলে, এটি কিসের একক। 3 মার্কের কোশ্চেন রূপে যে প্রশ্নগুলো আসতে পারে: কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কী, ফ্যারাডের সূত্রগুলি লেখো, কতগুলো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানের রাশিমালা প্রতিষ্ঠিত করো, কতগুলি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানের রাশিমালা নির্ণয় করো, পরিবাহিত উৎপন্ন তাপের রাশিমালাটি প্রতিষ্ঠিত করো, লেঞ্জের সূত্রটি বিবৃতি করো, এই শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ লেখো, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, ওই বাতিকে 110 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে, দুটি সমান রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান, রোধ দুটি সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান অপেক্ষাও বেশি ও ওম বেশি, রোধ দুটির প্রত্যেকটির মান কত, একটি বাড়িতে 4টি 40 ওয়াটের বাতির প্রতিটি দৈনিক 4 ঘন্টা, 60 ওয়াটের 4টি সিলিং ফ্যান দৈনিক 5 ঘন্টা করে চালু থাকে, প্রতি বোট ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 10 টাকা হলে ওই বাড়িতে বিদ্যুতের মাসিক খরচ কত, যেখানে 1 মাস সমান 30 দিন। দেখাও যে সমান্তরাল সমবায়ে যুক্ত কতকগুলি রোধকের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধকটির রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর। গৃহবর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্রগুলিকে কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন। ডিসি এর তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো, ডিসি এবং এসির একটি করে উৎস উল্লেখ করো। নেক্সট আমরা বলবো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে। এখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো যে প্রশ্নগুলো পড়বে: তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য, তামার ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যানোডে কী কী ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটিকে কী বলে, তামার তড়িৎ লেপন তড়িৎ শোধনে নিচের বিষয়গুলি উল্লেখ করো, তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া, তড়িৎদ্বারের পরিচয়। তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলো কী কী, লোহার বস্তুর উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন করা হয়। নেক্সট বলবো পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে 2 এবং 3 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্নের জন্য সমীকরণ সহ দেখাও NH3 একটি বিজারক পদার্থ, H2 কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন, লাইকার অ্যামোনিয়ার বোতলে বরফ ঠান্ডা করে খুলতে হয় কেন, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ কি, পরীক্ষাগারে H2 প্রস্তুতিতে গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, অ্যামোনিয়া শুষ্ককরণে গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেনেট দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লেখো। আচ্ছা, নেক্সট 3 মার্কের প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো আসতে পারে: ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমিত সমীকরণ উল্লেখ করো। তারপরে হচ্ছে অ্যামোনিয়া থেকে HNO3 প্রস্তুতির নীতি ও সমীকরণ উল্লেখ করো। বজ্রপাতের ফলে বায়ু নাইট্রোজেন মাটিতে আবদ্ধকরণ কীভাবে ঘটে, SO2 কে সরাসরি জলে দ্রবীভূত করে সালফুরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন, অ্যামোনিয়ার একটা ব্যবহার উল্লেখ করো। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 পদ্ধতির শর্তসহ সমীকরণ দাও। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্তসহ সমীকরণ দাও। নেক্সট ধাতুবিদ্যা থেকে প্রশ্ন। এখান থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো রেডি করবে: অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে Al এবং Ca ধাতু নিষ্কাশন করা যায় না কেন, আর্দ্র বায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন, অ্যালুমিনিয়ামের ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন, থার্মিট মিশ্রণ কি, থার্মিট পদ্ধতিতে বিজারক কি, অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম ও সংকেত উল্লেখ করো। বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে উদাহরণসহ দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। তামার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। মরচে কি। থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো। লোহাতে মরিচা কীভাবে পড়ে তা রাসায়নিক বিক্রিয়া সহ লেখো।
CuSO4 দ্রবণে লোহার পেরেক রাখলে কি ঘটে সমীকরণ সহ লেখো। মরচে নিবারণের 3টি উপায় লেখো। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? জিঙ্ক ও লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো। ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝো? CuSO4 এর জলীয় দ্রবণে Zn টুকরো যোগ করলে কি ঘটে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি জারণ বিজারণ প্রক্রিয়া। লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন? সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নগুলো দিলাম অধ্যায়ভিত্তিকভাবে তুলে ধরলাম এবং তোমাদের পরীক্ষাতে যে কটা চ্যাপ্টার রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরলাম। এর সঙ্গেও বলছি কিছু ক্যালকুলেশন টাইপের প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, যার সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয়। বারবার বলছি সেই ক্যালকুলেশনগুলো করতে হবে এবং এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। আর যেগুলো শর্ট পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে শর্টের জন্য, কারণ ফিজিক্যাল সায়েন্সে শর্টের জন্য কিন্তু ওইভাবে সম্ভব নয় যে এইগুলো পড়ো। হ্যাঁ, তবে যে প্রশ্নগুলো দিলাম এর ভেতর থেকে অনেক শর্ট প্রশ্ন কমন পেতেই পারো। তো এই হলো আমাদের আলোচনা। এই প্রশ্নগুলো যেন অবশ্যই রেডি থাকো, শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে নয়, টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।